আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সামি এম আদনান। আমি নিউক্লিয়াস পিজি কেয়ারের একজন মেন্টর। আজকে আরেকটা টপিকস নিয়ে, হেপাটোলজির আরেকটা টপিকস নিয়ে, ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। একটু একটু ব্রড একটু ডিসকাশনে যাব। তার আগে আমি এখানে কিছু টার্ম আছে যে টার্মগুলো নিয়ে প্রায় সময় একটু কনফিউশন তৈরি হয়, সেই টার্মগুলো নিয়ে একটু প্রথমে একটু ডিসকাশন করতে চাই। এখানে প্রথম কথা হচ্ছে যে স্টিয়াটোসিস। স্টিয়াটোসিস কথাটার মানে কি? স্টিয়াটোসিস কথাটার মানে হচ্ছে ফ্যাট অ্যাকিউমুলেশন। ওকে, আচ্ছা, ফ্যাট অ্যাকিউমুলেশন। ফ্যাট অ্যাকিউমুলেশন মানে কি? ফ্যাট অ্যাকিউমুলেশন উইদিন দ্য হেপাটোসাইটস। মানে এই যে হেপাটোসাইটের মধ্যে মনে করেন দিস ইজ এ লার্জ ফ্যাট ড্রপলেট, ঠিক আছে? এই লার্জ ফ্যাট ড্রপলেট ইজ নোন অ্যাজ ফ্যাট অ্যাকিউমুলেশন। ওকে, এবং এরা আসলে কি? এরা আসলে বেসিক্যালি ফ্যাটি অ্যাসিডস। ওকে, এবং বিভিন্ন স্টার্টস অফ ফ্যাটি অ্যাসিডস, নেমলি দ্য ট্রাইগ্লিসারাইডস, ডাইগ্লিসারাইডস অ্যাটসেট্রা। হ্যাঁ, ওরা হচ্ছে যে তিনটা ফ্যাটি অ্যাসিড যখন একসাথে যখন আপনার কি বলা যায়, এই যে গ্লিসারল মলিকিউলের সাথে বাইন্ড করে রাখে তখন এদেরকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। ওরা মূলত হচ্ছে এই ফ্যাট ড্রপলেটটা এইভাবেই স্টোর হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা বলতেছি দিস ইজ নোন অ্যাজ স্টিয়াটোসিস। ওকে, এই ফ্যাট ড্রপলেটের কারণে যখন হেপাটোসাইটে ইনফ্লেমেশন শুরু হয়, নেমলি বাই দ্য ইমিউন মডুলেটরি সেলস ইনসাইড আওয়ার বডি, মোস্ট প্রমিনেন্ট ইজ নিউট্রোফিল। Okay, there are other cells involved as well, but most prominent is neutrophil. These neutrophils contribute to the inflammation of the hepatocytes, namely, এবং যখন ইনফ্লেমেশনটা এই ফ্যাট অ্যাকিউমুলেটেড ফ্যাটের সাথে যখন অ্যাসোসিয়েটেড থাকে তখন এটাকে আমরা বলতেছি স্টিয়াটোহেপাটাইটিস, মানে ইনফ্লেমেশন অফ দ্য হেপাটোসাইটস দ্যাট কন্টেইন দ্য ফ্যাট ড্রপলেটস। ওকে, আচ্ছা, এরপরে আসেন ফাইব্রোসিস। হোয়াট ইজ ফাইব্রোসিস? এখানে হেপাটোসাইটের মধ্যে আপনার অনেক ধরনের সেল থাকে। হেপাটোসাইট থাকে, তারপর হচ্ছে লাইনিং কিছু এন্ডোথেলিয়াল সেল থাকে, এটা ছাড়াও কিছু স্টেলেট সেল থাকে। স্টেলেট সেলগুলো মূলত থাকে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল এবং হেপাটোসাইটের মাঝখানে, এই যে এইভাবে থাকে, ঠিক আছে, স্টেলেট সেলস। এবং এটার আরেকটা নাম হচ্ছে ইটোসেলস। আচ্ছা, এই স্টেলেট সেলগুলোর অনেক ধরনের কাজ আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ভিটামিন এ কে স্টোর করা, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ফাংশন। বাট কিছু ওদের ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে প্যাথোলজিক্যাল কিছু কাজ আছে, যেটা হচ্ছে দে ক্যান ইনডিউস হেপাটিক ফাইব্রোজেনেসিস। ঠিক আছে, কিভাবে ওরা ফাইব্রোজেনেসিসটাকে স্টিমুলেট করে? যখন ইটোসেলস গেট অ্যাক্টিভেটেড, ইটোসেলস ক্যান stimulate itocells can secrete various numerous inflammatory mediators. ওকে, অনেক ধরনের ওরা ইনফ্ল্যামেটরি মেডিয়েটার্স তৈরি করতে পারে এবং দ্যাট উইল আলটিমেটলি লিড টু অ্যাট্রাকশন অফ দ্য ফাইব্রোব্লাস্টস। ওকে, অ্যান্ড দিস ফাইব্রোব্লাস্টস উইল স্টার্ট টু লে ডাউন কোলাজেন ইনটু দ্য ইন্টারস্টিশিয়াম অফ দ্য লিভার। ওকে, এবং এখান থেকেই মূলত হচ্ছে ফাইব্রোসিসটা হয়। হ্যাঁ, এবং এই ফাইব্রোসিসটা যদি রিপিটেডলি হইতে থাকে তাহলে দ্যাট উইল আলটিমেটলি লিড টু ইরিভার্সিবল ডিস্ট্রাকশন অফ দ্য হেপাটোসাইটস এবং ইরিভার্সিবল ডিস্ট্রাকশন অফ দ্য হেপাটিক আর্কিটেকচার। এটাই হচ্ছে সিরোসিস। ওকে, তাহলে স্টিয়াটোসিস, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগুলো সবগুলো কিন্তু আরেকটা স্টেজিং, মানে স্টিয়াটোসিস হবে প্রথমে, তারপরে স্টিয়াটোহেপাটাইটিস হবে, তারপরে হচ্ছে ফাইব্রোসিস হবে, এরপরে হচ্ছে সিরোসিস হবে। এবং এই যে প্রথম তিনটা স্টেপ, এই তিনটা স্টেপগুলো কিন্তু ইন্টারচেঞ্জেবল, মানে হচ্ছে আপনি যদি প্রম্পট অ্যাকশন যদি নিতে পারেন, প্রম্পট কি বলা যায়, লাইফস্টাইল মডিফিকেশন সাথে হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট যদি করা যায়, তাহলে স্টিয়াটোহেপাটাইটিস ক্যান বি রিভার্টেড ব্যাক টু স্টিয়াটোসিস. Fibrosis also to an extent can be reverted back to steatohepatitis, but cirrhosis you cannot revert it back. Once cirrhosis is happened, the only modality of treatment is supportive treatment, either supportive treatment or hepatic transplantation. Okay, এরপরে আমরা আগাই। দুই ধরনের ফ্যাটি লিভার ডিজিজ আমরা বলছি, একটা হচ্ছে অ্যালকোহলিক, মানে অ্যালকোহল রিলেটেড, আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক। হ্যাঁ, আচ্ছা, অ্যালকোহল যেটা আমরা খাচ্ছি, মানে আমরা খাচ্ছি না, মানে অ্যালকোহল যারা খায়,
অ্যালকোহল যেটা খাচ্ছে সবার প্রথমে এটা যায় হচ্ছে স্টমাকে, ওকে, স্টমাক থেকে এটা অ্যাবজর্বড হয় এবং অ্যাবজর্বড হয়ে ওদের মেজর মেটাবলিক সাইট হচ্ছে লিভার, ঠিক আছে, এটা হচ্ছে মেজর মেটাবলিক সাইট। মানে যত অ্যালকোহল আমরা খাই, মানে পেশেন্টরা খায়, ততটাই হচ্ছে লিভারে গিয়ে এটা মেটাবলাইজড হয় এবং লিভারে গিয়ে মেটাবলাইজড হওয়ার জন্য এখানে মাল্টিপল এনজাইমেটিক পাথওয়ে ইজ দেয়ার। দ্য মোস্ট প্রমিনেন্ট পাথওয়ে ইজ থ্রু অ্যাসিটালডিহাইড অ্যান্ড মাইনর পাথওয়ে ইজ CYP2E1। অ্যালকোহল যে অ্যাসিটালডিহাইডে কনভার্ট হচ্ছে, এখানে মূলত কাজ করে হচ্ছে একটা এনজাইম, সেটাকে আমরা বলি ADH, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইম। এখানে মূলত 80% অফ দ্য অ্যালকোহল গেটস মেটাবলাইজড ইনটু অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। এটা নিয়ে আমরা একটু কথা বলি। একটু দেখেন এখানে যে অ্যালকোহল যেটা অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের মাধ্যমে অ্যাসিটালডিহাইডে কনভার্ট হচ্ছে, এই অ্যাসিটালডিহাইডে কনভার্ট হওয়ার সময় দে প্রডিউস সাম রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের মধ্যে সবচাইতে প্রমিনেন্ট হচ্ছে হাইড্রোক্সিল, হ্যাঁ, এবং এটা ছাড়াও হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড রেডিক্যালস, ওকে। আচ্ছা, এই অক্সিজেন ফ্রি রেডিক্যাল যেগুলো, মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস অথবা অক্সিজেন ফ্রি রেডিক্যাল যেগুলো, এখানে একটা ফ্রি ইলেকট্রন থাকে, এখানে দেখেন ফ্রি ইলেকট্রন আছে এবং এই ফ্রি ইলেকট্রনগুলোই আসলে বেসিক্যালি সব ধরনের ড্যামেজ তৈরি করে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে দিস রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস আর বিং ইউজড বাই আওয়ার ইমিউন সেলস, বাই আওয়ার ওন ইমিউন সেলস টু ডিস্ট্রয় দ্য মাইক্রো অর্গানিজমস। হ্যাঁ, যে মানে আমাদের নিউট্রোফিলের মধ্যে যে গ্র্যানিউলগুলো আছে, আমাদের ম্যাক্রোফেজের মধ্যে যে ছোট ছোট গ্র্যানিউলগুলো আছে, যেগুলো দিয়ে ওরা মাইক্রো অর্গানিজমকে মারে অথবা ফরেন কোনো অ্যান্টিজেনকে মারে, ওদের মধ্যেও কিন্তু এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসটা থাকে, ঠিক আছে। এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বেসিক্যালি এটা হচ্ছে ক্ষতিকর জিনিস আমাদের জন্য, হ্যাঁ। এবং এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের ক্ষতিকর কাজ আছে। সবচাইতে ইম্পর্ট্যান্ট ক্ষতিকর কাজ হচ্ছে অক্সিডেটিভ মডিফিকেশন অফ দ্য প্রোটিনস এবং নেমলি দ্য ডিএনএস। আমাদের বডির বিল্ডিং ব্লক হচ্ছে প্রোটিন, সাথে হচ্ছে ডিএনএ, এদের অক্সিডেটিভ মডিফিকেশন করে ফেলে, যে কারণে প্রোটিন এবং ডিএনএ ওরা ওদের নর্মাল ফাংশনটা করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ওরা করে, এই রিয়াকশন করতে গিয়ে, মানে ইন দিস রিয়াকশন, আমি একটু এটা এখানে আঁকি, এই রিয়াকশন করতে গিয়ে এখানে NAD থেকে NADH এ কনভার্ট হইতে হয়। মানে এই ওরা যেটা ইলেকট্রন ফ্রি প্রোটন, যেটা প্রোটনটা হচ্ছে, এটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। তো এই প্রোটনটা NAD কে দিয়ে NADH এর কনভার্সন করে, NADH এ কনভার্সন করে, হ্যাঁ। তার মানে চিন্তা করে দেখেন, যত আপনি অ্যালকোহলের কি বলা যায় লোড বাড়াচ্ছেন হেপাটোসাইটের উপরে, ততই আপনার সেলের ভিতরে NAD এর পরিমাণটা কমে যাচ্ছে এবং NADH এর পরিমাণটা তত বেড়ে যাচ্ছে ডিউ টু দ্য অনগোয়িং রিয়াকশন প্রসেস, ওকে। এবং দিস NADH, ইনক্রিজড NADH অল্টার্স দ্য রেডক্স পটেনশিয়াল অফ দ্য সেল, এবং রিডাকশন অক্সিডেশন পটেনশিয়াল যখন চেঞ্জ হয়ে যাবে, রেডক্স পটেনশিয়াল যখন চেঞ্জ হয়ে যাবে, দ্যাট উইল লিড টু ইনক্রিজড ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, ইনক্রিজড ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ইনসাইড দ্য হেপাটোসাইটস, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের মানে ফ্যাট কিভাবে অ্যালকোহল দিয়ে ফ্যাটের প্রোডাকশনটা হেপাটোসাইটের মধ্যে কিভাবে বাড়ে সেটা আমরা দেখতেছি, ওকে। আচ্ছা, আরও কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আছে। এখন একটু দেখেন যে এই অ্যাসিটালডিহাইড যেটা, সেটা ফর্মেশন হয়ে গেল, ঠিক আছে। অ্যাসিটালডিহাইড যেটা, সেটা ফর্মেশন হয়ে গেল। এই অ্যাসিটালডিহাইডটা দেন বাইন্ডস টু সাম ম্যাক্রোমলিকিউলস, অনেক ম্যাক্রোমলিকিউল আছে, যেমন আমাদের এখানে এনজাইম, ঠিক আছে, তারপরে হচ্ছে সেল মেমব্রেন, নেমলি প্রোটিনস, ওকে, নেমলি প্রোটিনস, এবং আরও অনেক ধরনের প্রোটিনস, আদার প্রোটিনস অ্যাজ ওয়েল, হ্যাঁ, আদার প্রোটিনস এই এদের সাথে বাইন্ড করে ওদেরকে ইনঅ্যাক্টিভেট করে ফেলে, এবং এইটার যে ইনঅ্যাক্টিভেট করতেছে ওদেরকে আমরা বলি তখন অ্যাসিটালডিহাইড অ্যাডাক্টস, ওকে। দিস অ্যাসিটালডিহাইড অ্যাডাক্টস একটা ডিসফাংশনাল একটা প্রোটিন, একটা ইনঅ্যাক্টিভ প্রোটিন, এবং দিস অ্যাসিটালডিহাইড অ্যাডাক্টস আর দেন এক্সপ্রেসড অন টু দ্য সারফেস অফ দ্য সেলস। আমরা আগেই পড়ছিলাম যে MHC1, ওকে, MHC1 তখন ওখানে গিয়ে সারফেসের মধ্যে গিয়ে দেখে যে দেখো, আমার ইমিউন সেলকে দেখায় যে দেখো আমার ভিতরে আসলে কোনো স্ট্রাকচারাল অথবা ফাংশনাল প্রোটিন নাই, আমার ভিতরে যে প্রোটিনটা আছে দ্যাট ইজ ডিসফাংশনাল প্রোটিন। ওরা তখন অন্যান্য কাদেরকে ডাকে, ওই যে CD8 সেলকে মূলত ডাকে, CD8 সেলকে মূলত ডাকে, হ্যাঁ। এটা ছাড়াও আরও অন্যান্য ইমিউন সেলগুলো আসে, ওরা এসে মানে একটা ইমিউন ক্যাসকেড তৈরি করে, একটা ইমিউন ক্যাসকেড বলতে হচ্ছে যে একটা ইনফ্লেমেটরি মেডিয়েটর তৈরি করে, ওরা হচ্ছে লার্জ ইমিউন অ্যাক্টিভেশন তৈরি করে, এবং
ওইখান থেকে আলটিমেটলি নিউট্রোফিলস আর গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য সাইট অফ দিস হ্যাপাটোসাইট, ইনজুর্ড হ্যাপাটোসাইট, দিস স্টিয়াটোটিক হ্যাপাটোসাইট। ওকে, ওরা তখন করে কি, দে স্টার্ট টু ডিস্ট্রয় দ্য হ্যাপাটোসাইটস। ওকে, এইখান থেকেই আসলে এতক্ষণ আমরা যেটা বললাম ফ্যাটি অ্যাসিড সিনথেসিস পর্যন্ত ছিল আমার কি, স্টিয়াটোসিস। ওকে, মানে অ্যালকোহলিক স্টিয়াটোসিস। যখনই আমার এই অ্যাসিটালডিহাইড অ্যাডাক্ট হয়ে যখনই আমার কি বলা যায়, এই যে ইমিউন অ্যাক্টিভিটি যখন শুরু হলো, নিউট্রোফিল এসে আমার হ্যাপাটোসাইটগুলোকে ডিস্ট্রয় করা শুরু করলো, তখনই হয়ে গেল আমার অ্যালকোহলিক হ্যাপাটাইটিস, মানে স্টিয়েটো হ্যাপাটাইটিস, অ্যালকোহলিক স্টিয়েটো হ্যাপাটাইটিস, মানে এখানে আমার ইনফ্লামেশন শুরু হয়ে গেল। ওকে, এবার আমরা একটু পিছনে, এটা হচ্ছে ডেভিডসনের ছবি, এটা নিয়ে আমরা কথা বলছিলাম, এটা নিয়ে আমরা শুরুতে কথা বলছি। তাহলে এই দেখেন অ্যাডাক্টস ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে তারপরে অ্যালকোহলিক লিভার ডিজিজ তৈরি করে। এটা হচ্ছে মূলত 80% মেথডে অ্যালকোহল এভাবে আমার বডিতে কি বলা যায় মেটাবলাইজড হয়। এটা ছাড়াও আপনার 20% কেসে CYP2E1 একটা এনজাইম আছে, যেটার ভালো নাম হচ্ছে সাইটোক্রোম P452E1। এই এনজাইমটা দিয়ে কিছু কিছু কি বলা যায় অ্যালকোহল মেটাবলাইজড হয়। এখানেও আমার অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়ার ফলে যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসগুলো তৈরি হয়, ওরা হচ্ছে কি করে, লিপিড পার অক্সিডেশন করে এবং গ্লুটাথিয়ন লেভেলটাকে ডিপ্লিট করে ফেলে। তো যেই কারণে মানে হ্যাপাটোসাইট কান্ট প্রোটেক্ট দেমসেলস ফ্রম দ্য অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনস। ওকে, এখানে আরও কিছু গাট পারমিয়েবিলিটি, অ্যান্ড্রোটক্সিন এবং কাফারসেল মেডিয়েটেড কিছু ইনজুরি হয়, তবে মূল মেকানিজম হচ্ছে এই দুইটা, অ্যাসিটালডিহাইড এবং CYP2E1। এর মধ্যে একটা মেকানিজম যদি বলতে হয় তাহলে দিস ওয়ান, অ্যাসিটালডিহাইড ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান। ওকে, এটা ছাড়া কিছু জেনেটিক সাসেপ্টিবিলিটি থাকে, মানে জেনেটিক সাসেপ্টিবিলিটি বলতে এই যে এনজাইম যেগুলো আছে, এই এনজাইমগুলো অনেকের ক্ষেত্রে মিউটেটেড থাকতে পারে। তো সেই কারণে আপনার কি বলা যায়, মানে মেটাবলিজমটা ঠিক মতো হয় না। হ্যাঁ, এটা ছাড়াও কোএক্সিস্টেন্ট ডিসঅর্ডার যদি থাকে, যেমন ভাইরাল হ্যাপাটাইটিস, হেমোক্রোমাটোসিস, হ্যাঁ, এর মধ্যে পেশেন্ট অ্যালকোহলিক এবং সে কন্টিনিউয়াসলি অ্যালকোহল দিয়ে তার লিভারকে ইনজুরি করতেছে, হ্যাঁ, তার মধ্যে তার ভাইরাল হ্যাপাটাইটিসও আছে, হেমোক্রোমাটোসিসও আছে। হেমোক্রোমাটোসিস মানে হচ্ছে আপনার আয়রন গিয়ে হেমোসিডারিন গিয়ে ডেপোজিশন হওয়া। হ্যাঁ, হেমোক্রোমাটোসিস নিয়ে আমরা ভবিষ্যতে কোনো একটা সেশন করবো ইনশাল্লাহ। তো তো ওই সময় এরা যদি কোএক্সিস্টেন্ট যদি ডিসঅর্ডার থাকে, তাহলে দে আর মোর প্রোন টু ডেভেলপমেন্ট অফ দিস কাইন্ড অফ ডিসঅর্ডার্স। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে যারা কন্টিনিউয়াস ড্রিঙ্কার, যারা মানে যারা কন্টিনিউ প্রতিদিনই খায়, হ্যাঁ, ওদের কিন্তু সাসেপ্টিবল, দে আর মোর প্রোন টু দে আর মোর সাসেপ্টিবল টু ডেভেলপ দ্য লিভার ডিসঅর্ডার্স দেন দ্য পেশেন্টস হু আর বিঞ্জ ইটার্স অথবা বিঞ্জ ড্রিঙ্কার্স, মানে হচ্ছে সপ্তাহে একদিন খাচ্ছে অথবা পার্টিতে খাচ্ছে, 2 সপ্তাহে খাচ্ছে, 3 সপ্তাহে খাচ্ছে। ওদের তুলনায় যারা কন্টিনিউয়াস ড্রিঙ্কার, ওদের ইনজুরি হওয়ার প্রবণতাটা অনেক বেশি, কারণ ওদের হ্যাপাটোসাইটগুলো রিকভার্ড হওয়ার সুযোগ পায় না। ওকে, এটা হচ্ছে একটা কি বলা যায়, একটা হিস্টোলজিক্যাল একটা পিকচার। এখানে দেখেন ম্যালোরি ওয়েজ বডিজ, এটা হচ্ছে মূলত ডিরেঞ্জড ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, এবং দে আর লোকেটেড ইন দ্য সাইটোপ্লাজম। এবং এরা কিভাবে ফরমেশন হয়, এটার মেকানিজমটা আসলে এখনো পর্যন্ত জানা যায় নাই। হ্যাঁ, তো এটা মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ ফ্যাটি লিভার ডিজিজ। অ্যালকোহলিক হ্যাপাটাইটিসও হইতে পারে, এটা নন অ্যালকোহলিক স্টিয়াটো হ্যাপাটাইটিসও হইতে পারে। ঠিক আছে, এটার সাথে আমি আরেকটা কথা বলে রাখি, ডেভিডসন একটা বক্স আছে আপনার কি বলা যায়, ওই যে হিস্টোলজিক্যাল ফিচার্স অফ অ্যালকোহলিক লিভার ইনজুরিজ, ওই হিস্টোলজিক্যাল ফিচার যেগুলো সেগুলো হচ্ছে আপনার কি বলা যায়, ওটা খুব ইম্পর্টেন্ট, FCPS পার্ট 1 পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আসেন যে ডায়াগনোসিস আমরা কিভাবে করতে পারি। ডায়াগনোসিস হচ্ছে, এখানে যখন আমার হ্যাপাটোসাইটের ইনজুরি হবে, তখন স্বাভাবিকভাবেই হ্যাপাটোসাইটের মধ্যে অনেকগুলো প্রোটিন ডিঅ্যামাইডেশন অথবা অ্যামাইডেশনের জন্য অনেক এনজাইম থাকে, যেমন ALT, AST, ALP মূলত থাকে হচ্ছে লিভারের লাইনিং এপিথেলিয়াম, মানে সরি বাইল ডাক্টের লাইনিং এপিথেলিয়ামের মধ্যে ALP থাকে, এগুলো থাকে হচ্ছে হ্যাপাটোসাইটের ভিতরে। হ্যাঁ, এইগুলো বেড়ে যায়। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে AST কিন্তু বেশি বাড়ে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, এখানে AST অনেক বেশি বাড়তেছে দেন ALT। হ্যাঁ, AST ALT রেশিওটা অল্টার্ড হয়ে যায়, কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে NFLD-তে কিন্তু এটার উল্টা, মানে NFLD-তে ALT-টা বেশি বাড়ে, AST-টা কম বাড়ে। এটা আমরা একটু পরেই আমরা এটা নিয়ে একটু কথা বলবো, অসুবিধা নেই। আর জিজিটি হচ্ছে মূলত গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। এটা অ্যালকোহলের জন্য আগে ধরা হয়তো স্পেসিফিক, বাট নাও এ ডেজ দিস ইজ নন স্পেসিফিক এবং লেস স্পেসিফিক ফর অ্যালকোহলিক হেপাটাইটিস, এজ বিকজ
many liver diseases like NFLD, other drug induced causes, ওকে, যেমন বারবিচুরেটস, তারপরে হচ্ছে কার্বামাজেপিন, হ্যাঁ, তারপর হচ্ছে ডায়াজেপামস, হ্যাঁ, এইসব ড্রাগ ইনডিউসড ইনজুরিও কিন্তু, তারপর হচ্ছে ইথামবিউটল, হ্যাঁ, এইসব ড্রাগ ইনডিউসড ইনজুরিও কিন্তু আমার জিজিটিটা বাড়াইতে পারে। তো সেই কারণে এটা অ্যালকোহলিক হ্যাপাটাইটিসের জন্য এখন আর স্পেসিফিক নাই। আচ্ছা, অ্যালকোহলিক হ্যাপাটাইটিসের ট্রিটমেন্ট হিসেবে আমরা যখন ডেভিডসন পোর্শনটা পড়বো তখনই আমরা একটু বলবো। এখন আমরা আসেন নন এনএফএলডিতে। এনএফএলডিতে বলা যাওয়ার আগে আমরা এনএফএলডিকে বলা হয় দিস ইজ দ্য হ্যাপাটিক ম্যানিফেস্টেশন অফ মেটাবলিক সিনড্রোম। ঠিক আছে, মেটাবলিক সিনড্রোম। এবং মেটাবলিক সিনড্রোমটা কিন্তু আমাদের জন্য খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট, অ্যাজ বিকজ নাওএডেজ almost 70 to 80% doctors are suffering from NFLD, metabolic syndrome. আপনি নিজেকে নিজে চিন্তা করে দেখেন, এখানের মধ্যে আপনার যদি 5টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 3টা ক্রাইটেরিয়া থাকে দেন ইউ হ্যাভ মেটাবলিক সিনড্রোম। আপনারা নিজেকে নিজে একটু চিন্তা করে দেখেন যে আপনাদের কয়জনের এটা আছে। হ্যাঁ, আমার মতে আমরা যেহেতু বসে থাকি, স্যারেন্টারি ওয়ার্কার, আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, সেই কারণে আমার যেমন নিজেরই আমার 5টার মধ্যে অলমোস্ট 5টাই আছে। হ্যাঁ, তো এটা চাইতে আসলে মানে দুর্ভাগ্যজনক আসলে কোনো কিছু হইতে পারে না। ঠিক আছে, দেখেন কি কি আছে। সেন্ট্রাল ওবেসিটি ইন কেস অফ ম্যান, এটা যদি 40 ইঞ্চের বেশি হয় অথবা 102 সেন্টিমিটার। ওয়েমেনের ক্ষেত্রে এটা মোর দেন 88। ট্রাইগ্লিসারাইড হচ্ছে মোর দেন 150। HDL লেস দেন 40 ইন কেস অফ ম্যান, লেস দেন 50 ইন কেস অফ উইমেন। ব্লাড প্রেশার মোর দেন 130/85 অথবা ইকুয়াল। ফাস্টিং ব্লাড গ্লুকোজ হচ্ছে 110। এখানে আসলে বোঝানোর কোনো কিছু নাই, এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। এই মেটাবলিক সিনড্রোমটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি ইম্পর্ট্যান্ট, not for our academic purpose but also for our lifestyles and also for কি বলা যায়, রোগী দেখার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার আত্মীয় স্বজনের জন্য জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখাটা খুব বেশি দরকার। এবং এই মেটাবলিক সিনড্রোমের হ্যাপাটিক ম্যানিফেস্টেশন ধরা হয় হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজকে। ওকে, আচ্ছা, আমরা এটা নিয়ে আগেই কথা বলে ফেলছি, হোয়াট ইজ স্টেটোসিস, হোয়াট ইজ নন অ্যালকোহলিক স্টিয়াটোহ্যাপাটাইটিস এবং হোয়াট ইজ সিরোসিস। এই ছবিটা ডেভিডসন থেকে নেওয়া। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে আসলে কি হয়, মানে এখানেও আমার ফ্যাটের অ্যাকিউমুলেশন হচ্ছে। এখানে দেখেন ফ্যাটি অ্যাসিডের ইনফ্লাক্স হচ্ছে এবং ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনটা কমে যাচ্ছে এবং সাথে সাথে ফ্যাটি অ্যাসিডের সিনথেসিসটা বেড়ে যাচ্ছে। বাট দিস ইজ নট রিলেটেড টু অ্যালকোহল। আগে যখন আমরা পড়ছিলাম যে অ্যালকোহলটা বিভিন্ন এনজাইমের মাধ্যমে রিডক্স পটেনশিয়ালটা চেঞ্জ করে ফ্যাটি অ্যাসিডের সিনথেসিসটা বাড়ায়, কিন্তু এখন এখানে আসলে কি হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে দেখেন এখানে সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আমার বডিতে যদি ডেভেলপ করে তাহলে আমার স্টিয়াটোসিস হওয়ার সম্ভাবনাটা প্রচুর বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন ইনসুলিনের আসলে কাজ কি। ইনসুলিনের কাজ কি লিভার সেলের উপরে। ঠিক আছে, আমরা সবাই জানি যে ইনসুলিন ইজ আ হরমোন অফ অ্যাবান্ডেন্স, যার মানে হচ্ছে ইনসুলিন যখন আমার বডিতে যখন প্রচুর পরিমাণে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যাভেলেবল থাকে তখন ইনসুলিন আমার বডিতে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এখন ইনসুলিনের কাজ লিভার সেলের মধ্যে, মানে যদি আমি লিপিড মেটাবলিজমের কথা বলি তাহলে এটা ইনক্রিজড ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে, সাথে সাথে এটা ডিক্রিজড ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন করে। এই দুইটা জিনিস সে একসাথে করে। ঠিক আছে, আচ্ছা, যখন আমার বডিতে ইনসুলিনের রেসপন্সটা কমে যায় তখন আমার বডিতে ইনসুলিনের রেসপন্সটা কমে যায়। আপনি একটু খেয়াল করে দেখেন, ইন কেস অফ মনে করেন প্যাথোফিজিওলজি অফ টাইপ 2 ডায়াবেটিস, ওকে, প্যাথোফিজিওলজি অফ টাইপ 2 ডায়াবেটিস, যখন আমার ইনসুলিনের বডিতে যখন কাজ করতে পারতেছে না তখন আমার বডিতে স্বাভাবিকভাবেই আমার প্যানক্রিয়াস ইনসুলিনের সিক্রেশনটাকে বাড়াই দিবে। দ্যাট উইল লিড টু হাইপার ইনসুলিনেমিয়া। ঠিক আছে, তার মানে হচ্ছে যেখানে আমার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে আমার ইনসুলিন ডিপ্লিটেড হয়ে যায়, কমপ্লিটলি নীল হয়ে যায়, সেখানে দেখেন টাইপ 2 ডায়াবেটিসে হচ্ছে উল্টা, মানে আমার ইনসুলিনের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ বডি মনে করতেছে ইনসুলিন যেহেতু কাজ করতে পারতেছে না, তার মানে ইনসুলিন হয়তো ইনএডিকুয়েট পরিমাণে সিক্রেশন হচ্ছে। আচ্ছা, যাই হোক, হাইপার ইনসুলিনেমিয়া হইলো। হ্যাঁ, আচ্ছা, এখন ইনসুলিনের রিসেপ্টরটা ইরেসপন্সিভ হয়ে যাওয়ার কারণে এখানে অল্টার্ড গ্লুকোজ মেটাবলিজম হয়, এখানে গ্লুকোজ মেটাবলিজমটা অল্টার্ড হয়ে যায়। হ্যাঁ, গ্লুকোজ মেটাবলিজম কীভাবে অল্টার্ড হয় ওটা ডিটেলসে আমি আর যাচ্ছি না, এতটুকু শুধু মাথায় রাখেন যে এটা অল্টার্ড গ্লুকোজ মেটাবলিজম হয় এবং দ্যাট উইল লিড টু দ্য এই যে ফাংশনটা আছে
ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস এবং ডিক্রিজ ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, এই যে ফাংশনটা আছে ইনসুলিনের, দ্যাট রিমেইনস স্টিমুলেটেড অথবা দ্যাট বিকেমস হাইপার স্টিমুলেটেড। আমি আরেকবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যখন গ্লুকোজের মেটাবলিজমটা অল্টার্ড হয়ে যায়, ইনসুলিনের যে নর্মাল ফাংশন অন হেপাটোসাইট ফ্যাট মেটাবলিজম, ওই নর্মাল ফাংশনটা থেকে যায় এবং এই নর্মাল ফাংশনটাই এক্সাজারেটেড হয়ে যায়। মানে ওর নর্মাল ফাংশন ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করা, নর্মাল ফাংশন হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনটা কমানো। হ্যাঁ, এবং এখানে হয় কি হাইপার ইনসুলিনেমিয়াতে আমার এই ফাংশনটাই অনেক বেশি এক্সাজারেটেড হয়ে যায়। তার মানে নর্মালের চাইতে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বেশি বেড়ে যায়, নর্মালের চাইতে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন কমে যায়। তার মানে ফ্যাটি অ্যাসিডটাকে আমি ইউটিলাইজ করতে পারতেছি না অ্যাজ এন এনার্জি সোর্স। ঠিক আছে, এবং সাথে সাথে এখানে দেখেন ডিক্রিজড সিক্রেশন অফ ফ্যাটি অ্যাসিডস ইনটু দ্য ব্লাড স্ট্রিম। আমার হেপাটোসাইটের মধ্যে যে ধরনের ফ্যাটি অ্যাসিডগুলো তৈরি হয় সেগুলোকে কিন্তু আমি লাইপোপ্রোটিন আকারে ব্লাড স্ট্রিমের মধ্যে ছেড়ে দিই অ্যাজ উইথ দ্য ইন দ্য ফর্ম অফ ভিএলডিএল, এলডিএল। ঠিক আছে, তো এগুলোও তখন তৈরি হওয়া বন্ধ হয়ে যায় অথবা কমে যায়, কম্পারেটিভলি কমে যায়। সাথে সাথে ইনক্রিজড সিনথেসিস অ্যান্ড আপটেক অফ ফ্রি ফ্যাটি অ্যাসিডস ফ্রম দ্য ব্লাড স্ট্রিম। ঠিক আছে, আলটিমেটলি দেখেন এখানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু লার্জ ফ্যাট ড্রপলেট, এবং ফ্যাট ড্রপলেটটা এত বেশি বড় হয়ে গেছে যে এটা আলটিমেটলি আমার নিউক্লিয়াসটাকে, হেপাটোসাইটের নিউক্লিয়াসটাকে এক কোণায় সরাই দিছে। ঠিক আছে, ওকে, তাহলে দিস ইজ দ্য হেপাটোসাইট। ওকে, আচ্ছা, যখন এই হেপাটোসাইটের মধ্যে ফ্যাটের জমা হওয়া, ফ্যাটটা যখন জমা হইলো, ফ্যাটি অ্যাসিডটা যখন জমা হইলো, দিস ফ্যাটি অ্যাসিডস আর সাম অফ দ্য ফ্যাটি অ্যাসিডস আর আনস্যাচুরেটেড, মানে কিছু কিছু এখানে ডাবল বন্ড থাকে। দেখেন ডাবল বন্ড, এই যে এটা হচ্ছে একটা ডাবল বন্ড। হ্যাঁ, এই ডাবল বন্ডের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন যে একটা একটা আয়ন, দে আর মোর ভালনারেবল টু অ্যাটাক। ঠিক আছে, মানে ওদেরকে খুব সহজে অ্যাটাক করা যায়। কে অ্যাটাক করবে? ওই যে আমার ফ্রি রেডিক্যালগুলো অ্যাটাক করবে। এবং এই দেখেন এটা ফ্রি রেডিক্যালগুলো অ্যাটাক করে ওর যে ফ্রি ইলেকট্রনটা, সেই ফ্রি ইলেকট্রনটা সে কাকে দিয়ে দিল? এই ফ্যাটি অ্যাসিডকে দিয়ে দিল, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে দিয়ে দিল, এবং সে তৈরি করলো এক অণু পানি। এবং এই যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা, সেটা এখন একটা ফ্রি ফ্যাটি অ্যাসিড রেডিক্যাল হয়ে গেল। হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড রেডিক্যাল হয়ে গেল, এবং দিস ফ্যাটি অ্যাসিড রেডিক্যাল উইল আলটিমেটলি লিড টু লিড টু ফর্মেশন অফ অ্যানাদার ফ্যাটি অ্যাসিড রেডিক্যাল, এবং এই রিয়াকশনটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। ঠিক আছে, আনটিল যতক্ষণ পর্যন্ত সবগুলা কি বলা যায় ফ্যাটি অ্যাসিড, যা যা হেপাটোসাইটের মধ্যে যতগুলো ফ্যাটি অ্যাসিড আছে সবগুলোই যতক্ষণ পর্যন্ত রেডিক্যালে কনভার্ট না হচ্ছে। ঠিক আছে, আদার এই যে রিয়াক্টস উইথ নন রেডিক্যালস সাথে তৈরি করে মলিকুলার অক্সিজেন এবং আদার ফ্যাটি অ্যাসিড অ্যাজ ওয়েল। ওকে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন এখানে আসলে কি হয়। তাহলে যখন এই ফ্যাটি অ্যাসিডগুলো যখন কি বলা যায় ওই ফ্যাটি অ্যাসিড রেডিক্যালে কনভার্ট হয়, আলটিমেটলি দ্যাট উইল লিড টু ইনফ্লেমেশন। ওকে, দ্যাট উইল লিড টু ইনফ্লেমেশন। কীভাবে ওরা ইনফ্লেমেশন শুরু করে? ওরা ওই যে নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন হয় আগের মতো, ওই যে কিসের, ওই যে অ্যালকোহলিক হ্যাপাটাইটিসে যেটা আমরা পড়ছি, সেটা হচ্ছে আগের মতো ওই নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন হয়। এবং নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন থেকে আগে যেটা আমরা হয়েছিল, প্রথমে আমাদের হয়েছিল স্টিয়াটোসিস। হ্যাঁ, ওখান থেকে হয়ে গেছে আমাদের, যখন ইনফ্লেমেশন শুরু হবে তখন হয়ে গেছে স্টিয়াটোহ্যাপাটাইটিস। ওকে, এবং ইফ দিস স্টিয়াটোহ্যাপাটাইটিস রিমেইনস অ্যাক্টিভেটেড ফর আ লং পিরিয়ড অফ টাইম, দেন ফাইব্রোসিস উইল অকার। ওকে, এবং ফাইব্রোসিসকেও যদি আমরা চেক দিতে না পারি, তাহলে ইন দ্যাট কেস সিরোসিস উইল হ্যাপেন। ওকে, ডেভিডসনে এই কথাগুলোই কি বলা যায় একটু সংক্ষেপে লিখছে, যে কারণে বুঝতে অনেক সময় একটু কষ্ট হয়, যে স্টিয়াটোসিস, তারপরে ন্যাশ মানে নন অ্যালকোহলিক স্টিয়াটোহ্যাপাটাইটিস, এরপরে হচ্ছে সিরোসিস, মাঝখানে ফাইব্রোসিসও হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন এই যে সাদা সাদা এগুলো কিন্তু সব ফ্যাট ড্রপলেটস। ঠিক আছে, হেপাটোসাইটের মধ্যে এগুলো সব ফ্যাট ড্রপলেটস। হ্যাঁ, এবং এই ফ্যাট ড্রপলেটসের সাথে যখন আপনার নিউট্রোফিলিক, দিজ আর দ্য নিউট্রোফিলস, হ্যাঁ, নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন যখন হবে তখন হচ্ছে স্টিয়াটোসিস, মানে ইনফ্লেমেশন শুরু হয়েছে। এবং এখানে আপনার ওই যে অ্যালকোহলিক হ্যাপাটাইটিসের মতো ম্যালোরি বডিজ পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্টসের একটা ট্যাঙ্গেলড সাইটোপ্লাজমে থাকে। হ্যাঁ, এটার সাথে যখন রিপিটেড ইনফ্লেমেশন যত অনেক দিন পর্যন্ত থাকে, তখন
যখন ইনফ্লামেশনটা যখন অনেকক্ষণ থাকে বা অনেক দিন ধরে কন্টিনিউ থাকে তখন ফাইব্রোসিসটা ইনক্রিজ হয়। ওকে, আচ্ছা এবার আসেন এখানে আমি ইনভেস্টিগেশন কি করব। এখানে আমার মূলত হচ্ছে আমার এখানে ফ্যাট কন্টেন্ট কতটুকু আছে সেটাকে লোকালাইজ করা এবং সেটাকে আইডেন্টিফাই করা। এটা হচ্ছে মূলত হচ্ছে ইনসিডেন্টাল ফাইন্ডিং। হ্যাঁ, আমি আলট্রাসাউন্ড একটা এমনিতে একটা রুটিন না, আমি এমনিতে করতে গেলাম, ওখানের মধ্যে পাওয়া গেল। হ্যাঁ, ম্যাক্সিমামেরই আমাদের যদি এখন মানে ওভার 35 ডক্টর যারা আছে, ওভার 40 ডক্টর যারা আছে, ওদেরকে যদি আলট্রাসাউন্ড করা হয় অলমোস্ট 60 to 70% ডাক্তারের এখন কি বলা যায় হ্যাপাটিক ফ্যাট পাওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিটার ট্রুথ, এটা হচ্ছে একটা খুবই অ্যালার্মিং ট্রুথ। হ্যাঁ, এটা ছাড়াও সিটি স্ক্যান, এমআর স্পেকট্রোস্কোপি একটা আছে, এটা ডেভিডসনে লেখা আছে এমআর স্পেকট্রোস্কোপি। এটা দিয়েও কিন্তু আমরা খুব এফিশিয়েন্টলি হ্যাপাটিক ফ্যাটি ইনফিল্ট্রেটসগুলো আমরা দেখতে পারি। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে বায়োপসি করে কতটুকু কি বলা যায় কতটুকু ফ্যাট আছে সেটাকে লোকালাইজ করা। ওকে, এবার আমরা একটু ডেভিডসনটা নিয়ে একটু বলি। ডেভিডসনে কি কি পড়তে হবে আমাদের? হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন অ্যালকোহলিক, এখানে এই জিনিসগুলোতে এখানে আমাদের এই লাইনগুলো একটু ইম্পর্টেন্ট, এই লাইনগুলো একটু আপনারা পড়বেন। এটা হচ্ছে আমি এফসিপিএস পার্ট 1-এর জন্য বলতেছি। হ্যাঁ, এখানে এপিডেমিওলজি আছে, প্রথম পৃষ্ঠে এপিডেমিওলজি আছে। প্যাথোফিজিওলজিটা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন দ্যাট ইজ এনাফ, এবং এই কথাগুলোর সাথে এটা যদি আপনি মিলাই পড়েন তাহলে দ্যাট উইল বি মাচ ইজিয়ার। এবং আমি সবসময় যে কথাটা বলি যে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্যাথোফিজিওলজি অফ এ ডিজিজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং অফ দ্য ডিজিজ। ঠিক আছে, আপনি ক্লিনিক্যাল ফিচার থেকে শুরু করে ডায়াগনোসিস থেকে শুরু করে ইনভেস্টিগেশন সব কিছুই আপনি পারবেন, ট্রিটমেন্ট সব কিছুই আপনি পারবেন ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্যাথোফিজিওলজি এফিসিয়েন্টলি। এখানে প্যাথোলজিক্যাল ফিচার যেগুলো আছে যেগুলো মনে থাকবে না, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা। এখানে দেখেন লাইপোগ্র্যানুলোমা বক্স 22.45, লাইপোগ্র্যানুলোমা। নিউট্রোফিল ইনফিল্ট্রেশন কেন হয় সেটা আমরা বলছি, ম্যালোরিজ হাইলিন নিয়ে আমরা বলছি, পেরিসেলুলার ফাইব্রোসিসটা এটা কেন হয় সেটাও আমরা বলছি, ম্যাক্রোভেসিকুলার স্টিয়াটোসিস মানে হচ্ছে মানে ওই যে ফ্যাট অ্যাকিউমুলেশন হওয়া, এটাও আমরা বলছি, ফাইব্রোসিস সিরোসিস এগুলো আমরা বলছি, সেন্ট্রাল হাইলিন স্ক্লেরোসিস এটা আপনাকে একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ফ্যাটি লিভার যদি থাকে তাহলে এটা অ্যাসিমটোমেটিক থাকে, যদি হ্যাপাটাইটিস থাকে তাহলে হ্যাপাটাইটিসের কিছু সিমটম থাকতে পারে যেমন জন্ডিস, হ্যাপাটোমেগালিগুলো থাকতে পারে, আর যদি সিরোসিস হয়ে যায় তাহলে তো স্টিগমাটা অফ সিরোসিস থাকবেই। ঠিক আছে, এখানে এই লাইনগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখবেন। এখানে ইম্পর্টেন্ট ইন কেস অফ অ্যালকোহলিক সিরোসিস একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনার পামাটিরেথেমা থাকে, এবং অ্যালকোহলিক সিরোসিসের ক্ষেত্রে পেশেন্ট কিন্তু মাইট প্রেজেন্ট উইথ হ্যাপাটোমেগালি। আমরা জানি যে সিরোসিসে লিভার ছোট হয়ে যায়, কিন্তু ইন কেস অফ অ্যালকোহলিক সিরোসিস লিভার কিন্তু বড় হয়ে যায়। হ্যাঁ, এবং আরও দুইটা কন্ডিশন আছে যেখানে লিভার বড় হয় যদিও সিরোটিক, একটা হচ্ছে হেমোক্রোমাটোসিস আর একটা হচ্ছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস যেটা। হ্যাঁ, এই দুইটাতে। আচ্ছা, এখানে ইনভেস্টিগেশনে দেখেন, ইনভেস্টিগেশনে আমি যে কথাগুলো বলছি এখানে ম্যাক্রোসাইটোসিস এবং ম্যাক্রোসাইটোসিস ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যানিমিয়া থাকে। এখানে একটা ডিসক্রিমিনেন্ট একটা ফাংশন একটা 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 টার্ম আছে যেটা আমরা প্রথ্রম্বিন টাইম এবং বিলিরুবিনের মাধ্যমে যেটা আমরা বের করতে পারি, এটা আপনারা পড়তে পারেন। এটা পরীক্ষায় আসতে পারে যেভাবে যে ডিসক্রিমিনেন্ট ফাংশনের বের করার জন্য কোন কোন ফ্যাক্টর আছে। হ্যাঁ, এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে প্রথ্রম্বিন টাইম। ঠিক আছে, আর হচ্ছে ড্রাগ থেরাপিতে এখানে নতুন যে একটা স্টোপা স্টাডি করা হয়েছে, এটা হচ্ছে একটা ডাবল ব্লাইন্ড স্টাডি করা হয়েছে, যে স্টোপাতে বলা হয়েছে যে প্রেডনিসোলোন মাইট ইমপ্রুভ দ্য সিমটমস অফ দ্য পেশেন্ট বাট ইট ডাজ নট হ্যাভ এনি এফেক্ট অন দ্য ওভারঅল সার্ভাইভাল। ওকে, এবং যদি সিরোসিস হয়ে যায় তাহলে আমার লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে। এরপর হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আসেন। এখানে তো আমরা যে যা বললাম, এই যে এখানে এই লাস্টের ডান পাশের লাস্টের উপরের 4 নম্বর লাইন থেকে দেখেন লাস্টের প্যারার, NFLD is considered by many to be the hepatic manifestations of the metabolic syndrome। হ্যাঁ, এটার উপরের লাইনগুলোও ইম্পর্টেন্ট, যে ন্যাশ থেকে কিন্তু এখন লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, সিরোসিস হয়, সিরোসিসের উপরে আলটিমেটলি হ্যাপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ CLD পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে, প্যাথোফিজিওলজি আমরা আলাপ আলোচনা করে ফেলছি, এই লাইনগুলো একটু পড়বেন আপনারা। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে দিস নট মাস্ট বি কনফিউজড উইথ দ্য হ্যাপাটিক, ডান পাশে নিচে 883 পেজের ডান পাশে নিচের প্যারাটা দেখেন, মাস্ট নট বি কনফিউজড উইথ হ্যাপাটিক মাইটোকন্ড্রিয়াল সাইটোপ্যাথিস, যেখানে আপনার ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন ঠিকমতো হয় না। আমরা জানি যে বিটা অক্সিডেশন ইজ এ প্রসেস দ্যাট হ্যাপেন্স ইন মাইটোকন্ড্রিয়া। যদি মাইটোকন্ড্রিয়ার এনজাইমগুলো যদি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে তাহলে হচ্ছে ফ্যাটের